আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। উপসাগরীয় অঞ্চলে মার্কিন কূটনীতির লক্ষ্য বহুমাত্রিক, যা শুধু তেল গ্যাসের মতো জ্বালানি সম্পদ পাওয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় না। ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটির ওপর নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। সুদূর প্রসারী পররাষ্ট্র নীতি নিয়ে চলা যুক্তরাষ্ট্রের কাছে তাই অঞ্চলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের অনেক দেশের ওপর সহজের ছড়ি ঘোরাতে পারে দেশটি, তবে সব দেশের ওপর নয়। বিশেষ করে দীর্ঘদিন থেকেই সংকট তৈরি করে রেখেছে ফিলিস্তিন অঞ্চলে। ইসরায়েলকে বিনা বাক্য ব্যয়ে যা খুশি তাই করার ছাড়পত্র দিয়ে দিলেও বাগে আনা যাচ্ছে না। ফিলিস্তিন ইসরায়েলের এই অংশটির পূর্ণাঙ্গ ও রাজনৈতিক সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র কখনোই মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল হবে না। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। বাহরাইনের সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনী প্রধান আরও 5টি আরব দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওস এ তথ্য প্রকাশ করে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডো উপস্থিত ছিল। সেখানে গাজায় যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ওয়াশিংটন বৈঠকে একটি প্রস্তাবও উত্থাপন করে। এটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় এই বৈঠকের সব তথ্য বাইরে প্রকাশ করা হবে না। বৈঠকটি নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। এতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানেই যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর আরব দেশগুলোর সেনাবাহিনীকে সেখানে নিরাপত্তা রক্ষার কাজে মোতায়েন করা হতে পারে। ইসরায়েলের সঙ্গে সামরিক বা প্রশাসনিক কোনো ধরনের সংযোগই আরব জনগণ পছন্দ করে না। বিভিন্ন সময় পরিচালিত একাধিক সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ আরবই ফিলিস্তিন ইস্যুটি নিয়ে উদ্বিগ্ন এবং এদের হার গড় পড়তায় 92%। এই পরিসংখ্যান শুধু ফিলিস্তিনিদের নিয়ে করা হয়নি, বরং পুরো আরব জনগোষ্ঠীর মতামতই এমন। তারা মনে করেন ওয়াশিংটনের নীতি তেল আবিব প্রশ্নে পক্ষপাত দুষ্ট। যুক্তরাষ্ট্র বর্তমান নীতি অব্যাহত রাখলে এই অঞ্চলে আমেরিকান স্বার্থ কখনোই রক্ষিত হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। এই সমীক্ষাগুলোতে স্পষ্ট হয়ে যায় ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর সরকারের সঙ্গে তাদের জনগণের মতপার্থক্যের বিষয়টি স্পষ্ট। আরব দেশগুলোর সরকার মূলত যুক্তরাষ্ট্রপন্থী। নিজেদের স্বার্থ রক্ষার জন্য এরা যুক্তরাষ্ট্রের কথা শুনে কাজ করতেই বেশি অভ্যস্ত। একই সঙ্গে সমীক্ষাগুলো এই বার্তাও দেয়, গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তারা মোটেও সন্তুষ্ট নয়। জরিপগুলো থেকে আরও জানা যায়, আরব জনগণের প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের নীতির মধ্যে যে সুবিশাল ব্যবধান তা মেটাতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপগুলো সহায়তা করছে না, উল্টো বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিভ্রান্তির কারণে ওই অঞ্চল জুড়ে সাধারণ জনগণের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনাই হালে পানি পাচ্ছে না। আরবরা পরিকল্পনাগুলো গ্রহণ করছে না। গাজার যুদ্ধোত্তর পরিকল্পনার সর্বশেষ প্রস্তাবটির ক্ষেত্রেও একই কথা সত্য। বিভ্রান্তির কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপারে আস্থাশীল হতে পারছে না মানুষ। ফলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়েও তারা আশাবাদী হতে পারছে না। মধ্যপ্রাচ্যের কোনো দেশেই গণতন্ত্রের চর্চা প্রায় নেই বললেই চলে। এই অঞ্চলের স্বৈরশাসকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যতা দীর্ঘদিনের। মূলত রাজতন্ত্র পরিচালিত এই দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং প্রয়োজনে অপ্রয়োজনে সহায়তা করা এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন নিত্য নৈমিত্তিক ব্যাপার। জনগণের আশা আকাঙ্ক্ষা পদদলিত করার কথাও নতুন কিছু নয়। এই দেশগুলোর শাসকদের প্রতি বিনা বাক্য ব্যয়ে দীর্ঘদিন থেকে সমর্থন জুগিয়ে যাচ্ছে সারা বিশ্বে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও রক্ষাকারী হিসেবে দাবি করা যুক্তরাষ্ট্রের নেতারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানবাধিকার নিয়েও তাদের কোনো মন্তব্য নেই, কারণ মার্কিন নেতাদের ধারণা আরব বিশ্বের এসব স্বৈরশাসক রাজা বাদশাদের দিয়ে এই অঞ্চলে আমেরিকার স্বার্থ সমুন্নত রাখা সম্ভব হবে। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এই নীতি অবশ্য কোনো পক্ষকেই লাভবান করেনি। এতে করে যেমন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধরে রাখা যায়নি, তেমনি যুক্তরাষ্ট্রের স্বার্থও ভুলণ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কাছে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দাবি ছিল
ভূখণ্ডটিতে আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে শান্তিরক্ষীদের মোতায়েন করা হোক। স্বাভাবিক কারণেই এই দাবি নাকচ হয়ে গেছে। এক্ষেত্রে আরব সরকারগুলো জোর জবরদস্তি করতে চাইলে তা তাদের জনমতের বিরুদ্ধে গিয়ে দাঁড় করিয়ে দেবে। এছাড়া ফিলিস্তিনের জনগণের সঙ্গে কোনো চুক্তি ছাড়া দেশটির কোনো পক্ষই নিজ ভূখণ্ডে বিদেশি সেনাবাহিনীকে মেনে নেবে না। সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ এরই মধ্যে সতর্ক করে জানিয়েছে, গাজায় যে কোনো ভিনদেশি সেনাবাহিনীকেই দখলদার বাহিনী হিসেবে সংজ্ঞায়িত করা হবে। বহু দশক ধরেই ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বার্থকে অগ্রাহ্য করে আসছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ইস্যুতে তাদের ইসরায়েল কেন্দ্রিক নীতি ওই অঞ্চলে ওয়াশিংটনকে কোনো ধরনের সুবিধা দিচ্ছে না, বরং তাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে পদে পদে। বস্তুত মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের প্রধান স্বার্থই ইসরায়েলের নিরাপত্তা। নানাভাবেই তেল আবিবের সঙ্গে যুক্ত ওয়াশিংটন, কিন্তু গত ৭৬ বছরেও এই লক্ষ্য অর্জনে সফল হয়নি তারা, কারণ ইসরায়েলের সর্বগ্রাসী ভাবনা। দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে আগ্রহী নয় তারা রাজি নয় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে। নিজ দেশকে অন্যের হাতে পুরোপুরি তুলে দিতে রাজি নয় ফিলিস্তিনিরাও। ফলে সংঘাত আর শেষ হচ্ছে না। এখানেই ব্যর্থ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু তারা, ইসরায়েলের সুরক্ষা কবচ যুক্তরাষ্ট্র। কিন্তু বিপুল শক্তি নিয়ে ইসরায়েলকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে তারা। এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছেন সম্ভবত যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বছর শেষে যুক্তরাষ্ট্রের নির্বাচন, কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে এই ডেমোক্র্যাট প্রেসিডেন্টের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ। যে কারণে নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের আনা কোনো প্রস্তাবকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এর আগেও বাইডেনের বহু প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র যদি তার আরব মিত্রদের ইসরায়েলকে সহযোগিতা করতে বাধ্য করে, তাহলে শুধু গাজা নয়, পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে ফিলিস্তিনিদের অবস্থান অবশ্যই বিবেচনা করতে হবে। তাদের বক্তব্য শুনতে হবে, জানতে হবে তারা তাদের মাটিতে বিদেশি সেনা দেখতে চায় কিনা। ইসরায়েল বহুদিন থেকেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নাকচ করে আসছে। এই পরিস্থিতিতে গাজায় আরব সেনাবাহিনীর মোতায়েনের প্রস্তাব সাফল্য পাবে তা ভাবা বোকামি। আরব দেশগুলো সম্ভবত বুঝতে পেরেছে গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত ভয়াবহ ধরনের একটি ভুল হতে পারে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে নাকচ করে দিয়েছে। এই সিদ্ধান্তকে তারা অভিহিত করেছে প্রাণঘাতী হিসেবে। আরব আমিরাত আরও এক কদম এগিয়ে জানিয়েছে আবুধাবি কোনোভাবেই যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন চালাতে কাজ করবে না। তারা এ ধরনের পরামর্শ দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর ভাষায় সমালোচনা করেন। আরব দেশগুলো অবশ্য বহু আগে থেকেই নানাভাবে জানিয়ে আসছে তারা যুদ্ধোত্তরে গাজা প্রশাসনে ভূমিকা রাখতে চায় না। যে পর্যন্ত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে কোনো সমন্বিত রাজনৈতিক সুরাহা প্রতিষ্ঠিত না হচ্ছে, সেই পর্যন্ত গাজায় সেনা পাঠানোর ঝুঁকি নিতে তারা আগ্রহী নয়। আবার বহু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করে ফিলিস্তিন প্রশাসন বা আরব দেশগুলোর পক্ষে গাজাকে নিয়ন্ত্রণ করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে। গাজায় ইসরায়েলি হামলা চলছে ৮ মাসেরও বেশি সময় ধরে। এতদিনেও ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনীর পক্ষে হামাস নির্মূল তো দূরের কথা, দুর্বল করে ফেলাও সম্ভব হয়নি। প্রায় প্রতিদিনই হামাসের ড্রোন ও রকেট হামলা চালানোর নতুন নতুন ঘটনার কথা জানতে পারছে বিশ্ব। কাজেই একথা নিশ্চিতভাবেই বলা যায়, খুব শিগগিরই ইসরায়েলি বাহিনীর পক্ষে হামাসকে পুরোপুরি শক্তিহীন করে দেয়া সম্ভব হবে না। এই সংঘাতে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। নিহতের সংখ্যা বাড়ছে প্রতিদিনই, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এতদিন ধরে লড়াই চলার পরও সব পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো রাজনৈতিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করে আসছে বহুদিন থেকেই। এই পরিস্থিতিতে গাজা নিয়ন্ত্রণে আরব দেশগুলো সেনাবাহিনীকে পাঠালে তারা ব্যর্থ হতে বাধ্য।
মধ্যপ্রাচ্যে সাফল্য পেতে হলে যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে সেখানকার মানুষ কি চায়। ফিলিস্তিন ইসরায়েল সমস্যা সমাধানের আগে অবশ্যই তাদের ফিলিস্তিনের জনগণকে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দিতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যই সফল হবে না। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।